রাতের অন্ধকারে তথাকথিত এক পবিত্র অনাথ আশ্রমের বন্ধ দরজা থেকে ভেসে আসছে শিশুদের বুক ফাটা আর্তনাদ। রক্ষকই যখন ভক্ষক, তখন অসহায় সেই শিশুদের বাঁচাতে এক সাধারণ সমাজকর্মীর বেশে সেখানে পা রাখলেন এক নারী। কিন্তু এরপর তার সাথে যা ঘটল তা শিউরে ওঠার মতো। তাকে নির্মমভাবে মারধর করে, চরম অপমান করে রাতের অন্ধকারে ছুঁড়ে ফেলা হল রাস্তায়। তিনি কি পারবেন ওই রাক্ষসদের হাত থেকে মাসুম শিশুদের বাঁচাতে, নাকি ক্ষমতার দম্ভে ঢাকা পড়ে যাবে সব সত্যি? হাড়হিম করা এই রোমাঞ্চকর সত্যিটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তবে এই গা ছমছমে মূল গল্পে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। এমন শিক্ষামূলক এবং গায়ে কাটা দেওয়া গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। কলকাতার অদূরে একটা ছোট্ট গ্রাম শিমুলতলার শেষ মাথায় জনমানবহীন একটা আধপোড়া স্ট্রিট ল্যাম্পের হলদে আলোয় ভিজে যাওয়া রাস্তাটা শেষ হয়েছে, অথচ আশেপাশের মানুষটা বলতে গেলে ঘুমিয়ে পড়েছে গাঢ় অন্ধকারে। শুধু একটা দোতলা পিতল রঙের পুরনো বাড়িটার জানলা দিয়ে হালকা আলো বেরিয়ে এসে অন্যায়ের গন্ধে বাতাস ভারী করছে। সেটা স্নেহালয় অনাথ আশ্রম। কথাটা মুখে আলতা সিঁদুরের মতো পবিত্রতা আনে, কিন্তু আজকের এই আধারে সেই বাড়িটার ভেতর থেকে ভেসে আসা একটা শব্দ সেই পবিত্রতাকে ছেড়ে খুঁড়ে টুকরো টুকরো করে ফেলল। একটা শিশুর সব প্রতিবাদ কান্না, পশুর গলায় যন্ত্রণা চাপা দেওয়ার আওয়াজ। রাত তখন প্রায় ১টার কাছাকাছি। ভেতরের একটা স্যাঁতস্যাঁতে ঘরে একটা ছোট্ট ছেলে, বয়স ৮ কি ৯ হবে, কঙ্কালসার শরীরে লাল নীল দাগ। একটা মাঝবয়সী মেয়ে লোক, পরনে লালপাড়ের একটা অগোছালো শাড়ি, চোখে নেশার ধোঁয়া আর স্বার্থপর অমানুষিক নিষ্ঠুরতা। ছেলেটার গাল টিপে ধরে হাতে রাখা ইটের টুকরোটা ডান হাঁটুর উপর চালান দিতে উদ্যত হয়েছে। পাশেই দাঁড়ানো আড়ানো আরেকটা ছেলে, বয়স একটু বেশি, থরথর করে কাঁপছে, হাত জোর করে বলছে, মাসিমা, ও আর রান্নাঘরের ভাত চুরি করবে না, প্লিজ ছেড়ে দিন। কিন্তু সেই ভয়ঙ্কর মহিলা হেসে উঠল, সেই হাসি মানুষ খেকো শকুনের মতো, ঠোঁটের কোণে শান দেওয়া কুঠারের ঔদ্ধত্য। বলল, ভাত চুরি? বেটা নষ্ট ছেলে, তোরা কাজ করবি না, খেতে চাস? আজ তোর পা ভেঙে দিচ্ছি। চিৎকার করবি তো গলা পুড়িয়ে মেরে দেব। ঠিক সেই মুহূর্তে বাইরের একটা নারকেল গাছের ছায়ায় দাঁড়ানো একটা ছিপছিপে নারীমূর্তি নড়ে উঠল। বয়স ৩০-এর কোঠায়, পরনে সাধারণ সুতির শাড়ি, মাথায় কাপড়ের কাছা টেনে দেওয়া, হাতে একটা ছোট্ট ব্যাগ যার ভেতর লুকোনো একটা নকল সাহায্য সংস্থার পরিচয়পত্র আর একটা কলমের আকৃতির অত্যাধুনিক ক্যামেরা। তিনি অদিতি রায়, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের গর্বিত এক অফিসার, যিনি এই মুহূর্তে আর অফিসার নন, সম্পূর্ণ সাধারণ একজন সমাজকর্মী, অনন্যা সেন। কিন্তু সাধারণ সমাজকর্মীর বুকের ভেতরটা এখন একটা আগ্নেয়গিরি। নখ তাতে চেপে ক্যামেরাটা একটু এগিয়ে ধরে নিখুঁত ফুটেজ তুলতে শুরু করলেন। এই ফুটেজই হবে শিমুলতলার তথাকথিত স্নেহালয়ের বুকে বাসা বাঁধা প্রতিটা রাক্ষসের ফাঁসির তড়ি। অদিতির চোখে জল এসে গেল, কিন্তু তিনি পেশাদার। এ কান্না এখন নয়, এখন স্রেফ ক্রূর সত্যিটুকু ধারণ করার সময়, যে সত্যি বলে দেয় অসহায়দের প্রতি অন্যায় করাই সবচেয়ে বড় অপরাধ। ঠিক সেই অমানুষিক দৃশ্যের ফুটেজ যখন রেকর্ড হচ্ছে, অদিতির মন ফিরে গেল গত ১ সপ্তাহে ঘটে যাওয়া প্রতিটা স্তরে স্তরে জমে থাকা ঘটনার দিকে। কিভাবে একজন উচ্চপদস্থ আইপিএস অফিসারকে নিজের শহরের উঁচু তলার কেবিন ছেড়ে এভাবে অন্ধকার রাস্তায় দাঁড়াতে হল, তার পেছনে যে ইতিহাস তা গায়ে কাটা দেওয়ার মতো। সবকিছু শুরু হয়েছিল একটা চিরকুট দিয়ে। অদিতির কলকাতা অফিসের টেবিলে এক সকালে একটা কাঁচা হলুদ রঙের খাম আসল, যাতে উড়ু উড়ু হস্তাক্ষরে লেখা ছিল, শিমুলতলা স্নেহালয়ে মৃত্যু বিক্রি হচ্ছে, মানুষ খেকো চেন নেই, পুলিশ থেকেও রক্ষা নেই, কারণ পুলিশ নিজেই খাদক, সাহায্য করুন। নিচে একটা রক্তলাল আঙুলের ছাপ। অদিতি জানতেন এই চিরকুটের দাম মরুভূমির জলের চেয়েও বেশি। তিনি ব্যক্তিগতভাবে তদন্তের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিলেন, কারণ অতীতের একটা দীর্ঘশ্বাস আজও তার মেরুদণ্ডে গাঁথা হয়ে আছে। তার বাবা ছিলেন এক সাধারণ চা বাগান শ্রমিক, যিনি একসময় স্থানীয় দাদার অত্যাচারে মারা গিয়েছিলেন নিঃসঙ্গতা আর বেআইনি শাসনের কাছে। ছোটবেলায় বাবা বলেছিলেন, অন্যায় সহ্য করা সবচেয়ে বড় নোংরা কাজ। যে অসহায়কে মারবে তার চেয়ে বড় পাপী হবে যারা দেখেও চুপ থাকে। অদিতি সেই শিক্ষাকে অস্ত্র বানিয়ে আইপিএস হয়েছেন। কিন্তু এক্ষেত্রে সরাসরি ইউনিফর্ম নিয়ে গিয়ে দরজায় দাঁড়ালে দালাল আর দালাল পুলিশরা সব সাফ করে ফেলবে। তাই তিনি গোপন অভিযানের পরিকল্পনা করলেন। ডিআইজি স্যারের কাছে ফাইল গেল, তিনি অনুমতি দিলেন পূর্ণ স্বাধীনতার।
অদিতি তৈরি করলেন একা ছদ্ম পরিচয়। অনন্যা সেন, কলকাতার প্রত্যাশা ওয়েলফেয়ার ট্রাস্টের মাঠকর্মী। এই ট্রাস্ট নাকি অনাথ আশ্রমে খাদ্য ও শিক্ষার অনুদান দেয়। তার সঙ্গে ছিল শুধু ছদ্মবেশী কলম ক্যামেরা, জামার বোতামে পিন ক্যামেরা আর মোবাইলের ব্যাকআপ রেকর্ডার। একজন মাত্র কনস্টেবল, রমেন, যিনি তার একনিষ্ঠ চেলার মতো। তাকে কাছের গ্রামে সাধারণ সিভিক পোশাকে রিজার্ভ রাখা হয়েছিল, শুধু বিপদ সংকেতের অপেক্ষায়। শিমুলতলা পৌঁছে প্রথম দিন অদিতি দেখলেন গ্রামটা ফলের বাগানে ঘেরা, মানুষের সরলতা কাচের মতো টলটলে। আর ঠিক তার বিপরীতে স্নেহালয়ের পকেটমার জাকজমক। একটা পোড়া ইটের কারুকাজ করা সাইনবোর্ডে লেখা ছিল, স্নেহালয় অনাথ আশ্রম, আপনার ভালোবাসায় গড়া, সরকারি স্বীকৃত। ভেতরে ঢুকতেই বিদ্ঘুটে এক মিষ্টি গন্ধ নাকে এলো, যেন পুরনো হারিকেনের গ্যাস আর নোংরা কাপড়ের মিশেল। সামনে বড় উঠোন, কয়েকটা শিশু বিকেলের আলোতে একা একা বসে আছে, চোখে মুখে ভয়ার্ত চকচকে অবস্থা। কেউ হাসছে না, কেউ খেলছে না। সেখানে অদিতির সঙ্গে দেখা হল আশ্রমের সুপারিনটেন্ডেন্ট অনিমেষ দাসের। মানুষটাকে দেখলে বাইরে থেকে মনে হবে আধুনিক শিক্ষিত সমাজকর্মী। গায়ে ধুতি পাঞ্জাবি, কপালে গন্ধরাজ চন্দনের তিলক, গলায় রুদ্রাক্ষের মালা। তিনি দুহাত জোর করে বললেন, আসুন আসুন মা, আসুন। অনাথ বাচ্চাদের জন্য আপনাদের ট্রাস্টের এই করুণা সত্যিই ঈশ্বরের আশীর্বাদ। আমি তো কতবার সরকারকে বললাম আরও ফান্ড দিন, কিন্তু আপনারা তো বেসরকারি সংস্থা, আসল ছায়া হয়ে দাঁড়িয়েছেন। অদিতি হাসলেন, কিন্তু তার চোখ স্ক্যান করছিল দেওয়ালগুলো। একটা বোর্ডে বিপুল অঙ্কের দানের খতিয়ান টাঙানো, অথচ শিশুদের পরনে জীর্ণ ছেঁড়া পোশাক। পাশের একটা ঘর থেকে মৃদু কান্নার আওয়াজ ভেসে এলো। অনিমেষবাবু সেটা ঢাকতে তাড়াতাড়ি বললেন, ও, সেটা আমাদের একটা বাচ্চা, একটু জ্বর এনেছে, মায়ের আদরের অভাবে ওরকম একটু কান্নাকাটি করে। অদিতি হাসি মুখে বললেন, আমি ওষুধ ব্যবস্থা করতে পারি। তড়িৎ অনিমেষের চোখে খলবলিয়ে উঠল সন্দেহের সাপ। বললেন, না না, আমাদের ডাক্তারবাবু আসছেন, আপনি অনুগ্রহ করে ড্রয়িং রুমে আসুন, চা জল খান, তারপর বাচ্চাদের সঙ্গে দেখা করবেন। অদিতি বুঝেছিলেন এ বাড়ির ভেতর ঢুকলেই লোহার পাঁজর। তার মতো কৌতূহলী অতিথিকে তারা অতি দ্রুত বিদায় করতে চায়। তিনি তাই নরম হয়ে বললেন, না, আমি আগে বাচ্চাদের সাথে একটু সময় কাটাতে চাই, ওদের মন জয় না করে চাটাও মুখে লাগাবে না। অনিমেষ বিরক্ত হলেও বাধা দিতে পারলেন না। অদিতি উঠোনে এগিয়ে গেলেন। বাচ্চাগুলো যেন মানুষ দেখে সংকুচিত হচ্ছে, সবাই সারিবদ্ধ হয়ে বসে আছে। এক জায়গায় বসা একটা ছোট্ট ছেলে, গায়ে নীল জামা। তাকে দেখে অদিতির মন কেঁপে উঠল। ছেলেটার ডানগালে লম্বা আঁচড়ের মতো দাগ, বাহুতে সিগারেটের ছেকা। অদিতি নিচু হয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বাবা? ছেলেটি চোখ তো তুলে তুলে তাকিয়ে আবার নামিয়ে নিল, ফিসফিস করে বলল, রাজু। রাজু, তো গায়ে দাগগুলো কি করে হলো? পেছন থেকে তখনই একটা পায়ের শব্দ, যেন কেউ খালি পায়ে পাথরের উপর দিয়ে চলে এলো। অনিমেষের সহকারী রিনা মাসি, সেই পিশাচিটা। শুকনো চোখে তীক্ষ্ণ ঠোঁটে সে বলল, ওই বাচ্চাটা নিজেই নিজেকে আঘাত করে, মানসিক স্বাস্থ্য ভালো না, সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। তার সুরে এমন নিচ্ছিদ্র মিথ্যে যে অদিতি বুঝলেন এখানে এক একটা শিশু এক একটা শাস্তির জীবন্ত প্রদর্শনী। তবুও অদিতি হার মানলেন না। তিনি ছদ্মবেশী কলমটা একটু ঘুরিয়ে রাজুর কাছাকাছি দাঁড়ালেন। রাজু যাতে কিছু বলে সেই আশায় বললেন, আমি তোর জন্য চকলেট এনেছি। রাজুর চোখে একটু আলো জ্বলল, কিন্তু রিনামাসির সজোরে একটা টান মেরে রাজুকে উঠিয়ে দাঁড় করিয়ে বলল, অতিথির সামনে লজ্জা দিচ্ছ কেন? চলো ভেতরে, আর আপনিও দয়া করে অফিস রুমে আসুন, চা খান। অদিতি সেদিন কয়েক ঘণ্টা থেকে আরও কিছু খুঁটিয়ে দেখার সুযোগ পেলেন। তিনি রান্নাঘরের সামনে দিয়ে যেতে দেখলেন সেখানে মাত্র এক হাঁড়ি ফ্যান ভাত, সঙ্গঙ্গে টুকরো টুকরো কাঁচকলা। অথচ সরকারি নথিতে আশ্রমের দৈনিক খাবারের মেনুতে ডাল, সবজি, ডিম, মাছের বরাদ্দ ছিল। স্টোর রুমে নামি ব্র্যান্ডের বিস্কুটের কার্টুন, ভালো তেল, চালের বস্তা, সবই তালাবদ্ধ। অদিতি অনুধাবন করলেন এই মালপত্র কালোবাজারি হচ্ছে, আর শিশুদের দেওয়া হচ্ছে কঙ্কাল বানানোর ডায়েট। সেদিন বিকেলে আশ্রমের উঠোনে এক অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ একটা চেঁচামেচি ভেসে এলো বাইরের রাস্তা থেকে। গেট খুলে ঢুকলেন স্থানীয় থানার ইন্সপেক্টর বিশু দে। মোটা পেট, হাতে দেশি মদের গন্ধ, পুলিশের ইউনিফর্মটা এলোমেলো। অদিতি ভেতর থেকে স্পষ্ট দেখলেন বিশু দে কেমন যেন নাচের তালে হাসতে হাসতে অনিমেষের সঙ্গে করমর্দন করল। তারপর অনিমেষের অফিসের কেবিনে ঢুকে দুজনে অনেকক্ষণ কি একটা হিসেব করল। টাকা ভাগাভাগি হল। অদিতির বোতাম ক্যামেরায় সবটা ধরা পড়ল। পরপর ঘটনাগুলো অদিতিকে আরও আগ্রাসী করে তুলল। তিনি সিদ্ধান্ত নিলেন এই আশ্রমে আরও গভীরে ঢুকতে হবে। রাত্রে সাধারণ সমাজকর্মী ছদ্মবেশে থেকে ঠিক কি অমানবিক অত্যাচার হয় তা
তা ফুটেজে তুলবেন। তাই পরের দিন তিনি অনিমেষকে বললেন তার ট্রাস্টের পক্ষ থেকে দীর্ঘসূত্রী প্রকল্প রিপোর্ট তৈরি করতে হবে। তাই আশ্রমের পরিবেশ বুঝতে তিনি চাইলে রাতেও মাঝে মাঝে আসতে পারেন, যাতে শিশুদের নাইট রুটিন পর্যবেক্ষণ করতে পারেন। এ কথায় অনিমেষের কপালে ভাঁজ পড়ল। মধুর গলায় বলল, মা, রাত্রে এখানে গ্রামের রাস্তায় মহিলা একা আসা একদম ঠিক হবে না, আপনি দিনে আসুন। অদিতি বুঝলেন এই লোকটা আপত্তি করবে, তাই তিনি ফোন বের করে বললেন, চিন্তা করবেন না, আমার অ্যাসিস্ট্যান্ট রাত্রে আমাকে কার দিয়ে পৌঁছে দিয়ে যাবে, আপনাদের কোনো অসুবিধা হবে না। অগত্যা অনিমেষ সাই দিল। কিন্তু অদিতিকে যেদিন রাতে প্রথম আসতে দেওয়া হল, সেদিন থেকেই গা ঢাকা দিয়ে চলল আসল নাটক। 2 রাত পর্যন্ত তিনি দেখলেন সন্ধ্যার পর বাচ্চাদের একটা ভেড়ার পালের মতো রুদ্ধ কামরায় ঢুকিয়ে দেয়া হয়। তালাবন্ধ ঘরে অন্ধকার, ভেতর থেকে কোনো ঠাসা গুমগুম কান্না ভেসে আসে। আর বাইরে আসরে নামে রিনা, তার স্বামী পাতলা গেঞ্জি পরা বিকট এক লোক, আর পরিযায়ী এক মাতাল আরক্ষী। তারা মিলে বাধা ঘরে অনাহুত অত্যাচার, কখনো বেল্ট দিয়ে পেটানো, কখনো ক্ষুধার্ত রেখে মানসিক যন্ত্রণা দেয়া। এসবকে তারা প্রশিক্ষণ বলত। 3য় রাতে অদিতি আরও বড় ঝুঁকি নিলেন। তিনি কলম ক্যামেরাটা ঠিক করে নিলেন আর সঙ্গে রাখলেন ব্যাগে আরেকটা লুকানো ফুটেজ রেকর্ডার। বাড়ির পেছনের পরিত্যক্ত পুকুর ঘেঁষে একটা ভাঙা জানলা ছিল। তিনি গভীর রাতে সবাই যখন ঘুমন্ত ভাব দেখাচ্ছে, সেই জানলা দিয়ে ভেতরে প্রবেশ করলেন। ভাগ্যক্রমে বিল্ডিংয়ের পেছনের গলিতে কেউ ছিল না। নিঃশব্দে এগোলেন উপরে, যেখানে সবচেয়ে বেশি মারধরের ঘটনা ঘটে। দোতলার শেষ মাথার ঘরটা থেকে ক্ষীণ একটা আলো আর হালকা চাপা কান্না শুনতে পেলেন। দরজার ফাঁকতে মোবাইলের ফ্ল্যাশ ছাড়াই এই অসাধারণ কলম ক্যামেরা কাজ করছিল। ভেতরের দৃশ্য দেখে তার বুকটা ধড়াস করল। রাজু সেই ছোট্ট ছেলেটিকে একবারে দেওয়ালের সাথে বেঁধে রেখেছে রশি দিয়ে, তার মুখে জোর করে কাপড় গোজা। রিনা মাসি আর তার বরকন্দার স্বামী নিরঞ্জনের হাতে একটা সরু বাঁশের লাঠি। সে বলছে, তুই আবার সেই মহিলার কাছে কিছু বলার চেষ্টা করেছিলি, তাই না? তোর পেটে এখন চাবুক পড়বে। রাজুর চোখ থেকে নিঃশব্দ জল গড়িয়ে পড়ছে, কিন্তু সে কিছুই বলতে পারছে না। অদিতি এই দৃশ্যে এতটাই রাগে ফেটে পড়লেন যে তার হাত স্বতঃস্ফূর্তভাবে দরজা ঠেলতে গেল, কিন্তু পেশাদার মস্তিষ্ক বাধা দিল। এখন হস্তক্ষেপ করলে সব ফাঁস হয়ে যাবে, আর উল্টে প্রমাণ লোপাট করে তার গায়েই দোষ চাপাবে। তিনি দাঁত ঘষে ফুটেজ তুলতে থাকলেন। নিরঞ্জন একের পর এক লাঠি চালাচ্ছিল রাজুর পিঠে। প্রতিটা আঘাতের আওয়াজ যেন অদিতির বুকে বিচ্ছিল। হঠাৎ রাজু পড়ে গেল। রিনা বলল, ছাড়, মরবে না, টাকা আসছে, সকালে ডাক্তার দেখাবো না বললেই হল। তারপর তারা হাত ধুয়ে নিচে নেমে এলো। অদিতি দ্রুত জানলা দিয়ে বাইরে বেরোনোর জন্য পা বাড়ালেন, কিন্তু তখনই তার পেছনে একটা পানপাত্র হাতে দাঁড়ানো বৃদ্ধা একজন কর্মচারী, যাকে মন্দিরের ঝাড়ুদার মনে হল, কিন্তু আসলে সে রিনার মা। সে তীক্ষ্ণ চোখে দেখতে পেয়ে চিৎকার করে উঠল, আরে চোর, কেউ একজন উপরে আছে, রিনা অমনি আয়। পুরো বাড়িটা যেন কেটলির মতো টক বগিয়ে ফুটল। নিচ থেকে অনিমেষ, বিশুদে, রিনা সবাই ছুটে এলো। অদিতি দ্রুত জানলা দিয়ে বাইরে পা ফেলে পালিয়ে যেতে চাইলেন, কিন্তু বাড়ির পেছনের চৌকিদার, একটা গেঁয়ো রাখাল, ভীষণ গায়ের জোরে এসে তার মাজা ধরে ফেলল। অদিতি ছাড়া পেতে মরিয়া হয়ে ধস্তাধস্তি করলেন, তবু 2 জন লোক মিলে তাকে ধরে ফেলল। সেই ঝাপটানিতে তার মাথায় আঁচলের ছদ্মবেশ সরে গেল, কলমটা হাত থেকে পড়ে গেল। ভাগ্যিস বোতাম ক্যামেরা আর ফোনের মেমোরি কার্ড বুক পকেটে ছিল, আগেই দিয়ে রেখেছিলেন। আর যে কলমটা পড়ল সেটা একদম ডামি, কোনো রেকর্ডিং নেই। অদিতি ইচ্ছে করেই সেটি সঙ্গে রেখেছিলেন বুদ্ধির ফাঁদ হিসেবে। তাকে ধরে নিয়ে আসা হল অনিমেষের অফিস কেবিনের সামনে। চারদিকে জ্বলছে মোটা মোটা টিউবলাইট। ঘরের কোণে হিন্দুস্থান লিবের পুরনো লোহার আলমারি। অনিমেষ এখন আর সেই মিঠে বাঙালি বাবু নন। পশু দাঁত কেলিয়ে ফেটে পড়লেন, কে তুমি? সত্যিটা বলো, নইলে বডি এখানেই পচে যাবে। অদিতি ততক্ষণে নিজের মুখে অভিনয়ের মুখোশ চড়িয়েছেন। ভয়ার্ত অনুনয়ী সুরে বললেন, আমি তো বলেছি আমি অনন্যা সেন, প্রত্যাশা ওয়েলফেয়ারের। আমি শুধু রিপোর্টের জন্য কিছু ছবি তুলছিলাম, প্লিজ আমাকে ছেড়ে দিন। বিশুদে এগিয়ে এলেন। তার চোখ তখন আর পুলিশের নয়, একখানা শিকারী বাঘের। বললেন, ছবি? কার ছবি? তুই তো স্পাই মনে হচ্ছে, তোর ব্যাগ খোল। খোলা হলো ব্যাগ। তাতে ছিল শুধু কিছু ফাইল, প্যাড আর ডামি কলম। সেই প্রত্যাশার নকল পরিচয়পত্রটা তারা ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলল, কিন্তু মূল ক্যামেরা বা রেকর্ডার তারা পেল না, কারণ অদিতি বুদ্ধি করে আসল মেমোরি কার্ড সমেত ক্যামেরাটি তার ব্লাউজের আড়ালে বুকের কাছে বোতামের কাপড়ের ভাঁজের ফাঁকে ঢুকিয়ে রেখেছিলেন। আরেকটা ছোট্ট মেমোরি কার্ড
পায়ের মোজার ভেতর। একজন অচেনা সাধারণ সমাজকর্মীর দেহে এমন কিছু থাকতে পারে সে ভাবনা তাদের ছিল না। তারপর শুরু হল অপমানের চূড়ান্ত পর্যায়। রিনা মাসি এগিয়ে এসে অদিতির গালে সশব্দে চড় মারল। বলল, কুত্তির বাচ্চা, এতদিন ধরে নাটক করছিলি, আজ তোর পোড়া মুখে জবাব দেব। নিরঞ্জন পেছন থেকে অদিতির চুলের মুঠি ধরে মাটিতে আছাড় মারল। কোনোই ছোড়ে রক্ত বেরোল। অদিতি আর্তনাদ করে উঠলেও মনে মনে বলছিলেন, এই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে দামি প্রমাণ। অনিমেষ একটা চেয়ারে বসে পা তুলে নিষ্ঠুর হাসি হাসলেন। শোনো মাগি, তুই কে কি সেটা এখন গুরুত্বপূর্ণ না। তোর চোখে তো খুব জেদ দেখেছিলাম। তুই নিশ্চয়ই কোনো পত্রিকার শয়তানি করছিলি, কিন্তু তোকে এখনই শেষ করে দিলে গায়ের লোকে নদীতে ভাসিয়ে দেবে। তবে করুণা করছি, তোকে একটাই সুযোগ দিচ্ছি, এখনই এই গ্রাম ছেড়ে কলকাতা পালিয়ে যা। যদি আর কখনো এখানে আসিস, তোর আর ওই বাচ্চাগুলোর মৃত্যু হবে একসাথে। বিশু দে টেবিলের উপর থেকে একটা বিয়ারের বোতল তুলে নিয়ে বলল, পাঠানোর আগে ওর কাপড় ভালো করে চেক কর, নগ্ন করে কিন্তু লাশের মতো নির্বাক কর। শুনেই রিনা আর তার শাশুড়ি এগিয়ে এলো। তারা জোর করে অদিতির শাড়ি টানতে লাগল। অদিতি চিৎকার করলেন, ছাড়ো, আমি মহিলা, তোমাদের মা বোনের জাত নেই। কিন্তু সেই বুলি কোনো কাজে এলো না। এবার অদিতি সত্যিই ভয় পেলেন, কারণ কাপড় খুলতে গেলে লুকানো ক্যামেরা আর মেমোরি কার্ড হয়তো ধরা পড়ে যাবে। কিন্তু চতুর তিনি পরিকল্পনা মাফিক গেঞ্জির ভেতর থেকে একটি কাগজ আর কিছু টাকা বের করলেন, যা তিনি ইতিমধ্যেই ফাঁদ হিসেবে রেখেছিলেন। কাপা হাতে টাকাগুলো ছুড়ে দিয়ে বললেন, এই নাও, আমার কাছে যা আছে পুরোটাই। আমি নিঃস্ব, আমাকে ছেড়ে দাও, আমি চিরকালের মতো চলে যাচ্ছি, কারো কাছে বলবো না। রিনা টাকাগুলো কুড়িয়ে নিল। অনিমেষ চোখ টিপ দিলেন, মনে হলো কিছুটা সফলতা পেয়েছে। তারা অদিতির পরে আর তাল্লাশি চালাল না, শুধু শেষবারের মতো পরনের শাড়ির আঁচল ধরে তাকে টেনে হিঁচড়ে বাইরে নোংরা রাস্তায় ফেলে দিল। বিশুদে আর অনিমেষ গলা তুলে বলল, মনে রাখিস, এই রাস্তায় আর কখনো তোর ছায়া পড়লে ইউনিফর্মে ভেতরেও জ্যান্ত কফিনে ঠাসা হবে। অদিতি হাঁটুতে রক্ত ঝরতে ঝরতে সেই অন্ধকার রাস্তায় শুয়ে রইলেন কিছুক্ষণ। বুকের ভেতরটা জ্বলছে অপমান আর ক্রোধের আগুনে, কিন্তু চোখে এক ফোঁটাও জল ছিল না। ছিল শুধু একটা তীক্ষ্ণ নিশ্চয়তা, তোমরা মানুষকে অপমান করলে, আমার শরীরকে চূর্ণ করার চেষ্টা করলে, কিন্তু আমার সাহস আর সত্যিটাকে ধরতে পারোনি। এবার দেখে নিও আইনের থাবা কেমন হয়। কিছু দূর গিয়েই রিজার্ভে থাকা কনস্টেবল রমেন ইশারায় অপেক্ষা করছিল। অদিতির আহত অবস্থা দেখে সে ছুটে এলো। ম্যাডাম, আপনার কি হয়েছে? অদিতি তাকে থামিয়ে দিলেন। কিছু জিজ্ঞেস করো না, আগে গাড়ির দিকে চলো, যত দ্রুত সম্ভব শহরে ফিরতে হবে। গাড়িতে ওঠার পর অদিতি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলেন। পাঁজরের ব্যথা, কনুইয়ের রক্তমাখা, চুলের ছেঁড়া গোছা, সবই যেন প্রমাণ। তিনি জামার বোতামটা আলগা করে দেখলেন, পিনহোল ক্যামেরা ঠিক আছে, তার ভেতর যে মেমোরি কার্ড সেটা বেঁচে আছে। এরপর মোজা থেকে মেমোরি কার্ড বের করে নিলেন। নিস্তব্ধ গাড়ির সিটে বসে একবার ফিসফিস করে বললেন, রাজু, তোর জন্য এই রাত শেষ। ঘটনা এখানেই থামেনি। কলকাতা ফিরেই অদিতি তার উপরে অধিকারী ডিআইজি অসীম চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন। অসীম স্যার ভদ্রলোক, এককালের কড়া অফিসার, বর্তমানে সিস্টেমের ক্লান্তিতে ঘরবন্দি। কিন্তু অদিতির জ্বলন্ত চোখ আর ফুটেজ দেখে তার শিরদাঁড়ায় স্রোত বইল। ফুটেজে পরিষ্কার রাজুকে বেঁধে মারা, রিনার বর্বরতা, অনিমেষ ও বিশুদের টাকা লেনদেন, বাচ্চাদের অনাহারে রাখার ছবি, সঙ্গে অদিতির অডিও রেকর্ডিংয়ে তাদের কথোপকথন, সব দলিল। ডিআইজি বললেন, অদিতি, এ ফুটেজ ঘরে বসে দেখেও গা ঘিনঘিন করছে। এটা শুধু অত্যাচার না, মানবেতর পাচার চক্রের ইঙ্গিত। ভিডিওর শেষ দিকে যে কথাগুলো শোনা যাচ্ছে, টাকা আসছে, আমার সন্দেহ হয় এরা অর্গান ট্র্যাফিকিং আর দত্তক বিক্রির সঙ্গে জড়িত। সত্যি, কিছু দম্পতিকে আন্তর্জাতিক দত্তক নামে মোটা টাকায় বাচ্চা দেওয়া হয় বলেও গোপন সূত্রের খবর ছিল। এখন দরকার পূর্ণাঙ্গ অভিযান। কিন্তু সমস্যা, স্থানীয় থানার পুলিশই যেহেতু দূষিত, তাই তাদের বিশ্বাস করে এগোনো যাবে না। অসীম স্যার আর অদিতি মিলে স্পেশাল টিম গঠন করলেন, সম্পূর্ণ কলকাতা থেকে আনা বিশ্বস্ত পুলিশ ও কমান্ডো দিয়ে। সাথে নেওয়া হল চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যদের, যাতে উদ্ধারের পরে বাচ্চাদের অবিলম্বে নিরাপদে সরিয়ে নেওয়া যায়। অভিযানের রাতে অদিতি আর কোনো ছদ্মবেশ নেননি, বরং পরেছিলেন খাকি ইউনিফর্ম। তার ডান হাত ব্যান্ডেজ করা, মুখে কয়েকটা ক্ষত। শিমুলতলা থানার কেউ কিছু জানার আগেই কলকাতার টিম স্নেহালয়ের চারপাশ ঘিরে ফেলল। অনিমেষ তখন নিজের রুমে দিব্যি ঘুমোচ্ছিল। বিশুদের ডিউটি ছিল না, সে বাড়িতে মদ্যপ অবস্থায় ছিল। কিন্তু স্পেশাল টিম একই সাথে 3 জায়গায় হানা দিল। রিনা মাসি যখন দরজা খুলতে এলো, তখন দেখল সামনে ইউনিফর্মধারী অদিতি। রিনা তো প্রথমে চিনতেই পারেনি, তারপর চেনার পর মুখটা পাংশুটে হয়ে গেল।
বলল, তুমি তুমি তো। অদিতি ঠান্ডা গলায় বললেন, হ্যাঁ, আমি সেই সাধারণ সমাজকর্মী। এবার তোর দানবখানার দরজা খোল। পুরো আশ্রম জুড়ে পুলিশের বুটের আওয়াজ। একে একে সবগুলো তালাবন্ধ কামরার তালা ভাঙা হল। 25টা শিশুকে উদ্ধার করা হল, যাদের মধ্যে অনেকের দেহে অত্যাচারের তাজা ক্ষত। রাজু অজ্ঞান অবস্থায় একটা কোণায় পড়েছিল। অদিতি তাকে কোলে তুলে নিলেন। তার বুকে রাজুর মাথা রেখে নিজের চোখের বাঁধ ভেঙে অবশেষে কান্না এলো। পাশের ঘরে একটা আলমারি খুলে পাওয়া গেল নগদ 30 লক্ষ টাকার বেশি আর বিদেশি মুদ্রা। কাগজপত্র ঘেঁটে বেরিয়ে এলো অর্গান ট্র্যাফিকিংয়ের রক্তলিপ্ত নথি। অনিমেষ দাস, বিশু দে, রীনা, নিরঞ্জন কেউই রক্ষা পেল না। গ্রেফতারদের ছবি ও ভিডিও ফাঁস হয়ে গেল সংবাদ মাধ্যমে। অদিতি অবশ্য ইচ্ছে করেই আগের ফুটেজের কিছু অংশ মিডিয়াকে দিয়েছিলেন, যাতে সমাজ জানতে পারে অন্ধকারের ভেতর ঠিক কি চলছিল। পরের দিন বড় সংবাদপত্রের প্রথম পাতায় ছবি, আহত অদিতি রাজুকে কোলে নিয়ে দাঁড়িয়ে, আর শিরোনাম, অপমানের পর প্রতিশোধ। যে সাধারণ নারী ছিলেন আইপিএস প্রহরী। সামাজিক মাধ্যমে অদিতির বীরত্ব এবং শিশুদের আর্তনাদ নিয়ে ঝড় উঠল। সরকারি ফান্ডের দুর্নীতির বিরুদ্ধেও বড় শাখা প্রশাখা ধরা পড়ল। এই পুরো ঘটনার 7 দিন পর যখন রাজু হাসপাতালে চিকিৎসাধীন, তখন এক বিকেলে অদিতি তার পাশে বসে রয়েছেন। রাজু ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, দিদি, তুই পুলিশ? তোর গায়ে কাপড়টা দেখে ভালো লাগছে। আমি বড় হলে পুলিশ হতে চাই, যাতে কারোর আর মার খেতে না হয়। অদিতির চোখ আবার জ্বলে উঠল, কিন্তু এবার গর্ব আর দায়বোধের আগুনে। তিনি বললেন, অবশ্যই হবি, তবে মনে রাখিস, অসহায়কে বাঁচানোই সবচেয়ে বড় ধর্ম, আর যারা অসহায়দের প্রতি অন্যায় করে তারা সবচেয়ে বড় অপরাধী, চাই সে যে পদে থাকুক না কেন। গল্পের শেষে দাঁড়িয়ে আমরা বুঝি, অদিতির অপমানটা ছিল স্রেফ একটি বাহ্যিক ক্ষত, কিন্তু সেই অপমানই বানিয়ে তুলেছিল ঝড়ের চোখ, যা মুছে দিয়েছিল একটা পুরো অপরাধ জগৎ। আর রাজুর মতো কত যে মুখ এ পৃথিবীর অন্ধকার কোণে নীরবে চিৎকার করে তাদের কান্নাকে অস্ত্র করে এগিয়ে আসাই তো সত্যিকারের আইনের মূর্তি। অসহায়দের প্রতি যে অন্যায়, সেই সবচেয়ে বড় অপরাধ। আর এই সত্যিটা বুকের ভেতর ধরলে সামান্য একজন সাধারণ মানুষও হয়ে উঠতে পারেন অদিতি রায়। অসহায়দের প্রতি অন্যায় সবচেয়ে বড় অপরাধ।